বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিন। আগামী বছর বাংলাদেশ উদযাপন করবে তার জন্ম শতবার্ষিকী এবং আজকের দিন থেকে আগামী বছরের এই দিন পর্যন্ত বাংলাদেশ পালন করছে মুজিব শতবর্ষ, মুজিব বর্ষ। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের নামের সঙ্গে, বাংলাদেশের জন্মের সঙ্গে অবিচ্ছেদ্য অংশ। আমাদের মুক্তিযুদ্ধের, মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা, কিংবদন্তি তুল্য এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে বিবিসি তাকে আখ্যায়িত করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কথা বলবার জন্যে আমরা বঙ্গবন্ধুর সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত তার স্নেহধন্য ছাত্রজীবনেই অনেকে ভালোবাসা দিয়ে যিনি তাকে তৈরি করেছেন এবং স্বাধীন বাংলাদেশে তিনি তাকে তার রাজনৈতিক সচিব হিসেবে কাছে টেনে নিয়েছিলেন। সবসময় একদম মৃত্যুর দিন পর্যন্ত তিনি তার সঙ্গে ছিলেন। বঙ্গবন্ধু দেশের বাইরে গেছেন, তিনি তার সঙ্গে গেছেন। দেশের ভিতরে তার সকল ক্রিয়াকর্মের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। তোফায়েল আহমেদ, আমি সবসময় বলি তিনি বাংলাদেশের তোফায়েল আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের তোফায়েল আহমেদ। মন্ত্রিত্ব করেছেন, সংসদ সদস্য এখনও আছেন, অতীতেও ছিলেন সংসদীয় কমিটির সভাপতি, আওয়ামী লীগের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন। এগুলোর চেয়ে বড় পরিচয় তিনি বঙ্গবন্ধুর স্নেহভাজন। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি যার মুখ দিয়ে 1969 সালের 23শে ফেব্রুয়ারি উচ্চারিত হয়েছিল, তিনি তোফায়েল আহমেদ এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, বাংলাদেশের তোফায়েল আহমেদ। স্বাগত আপনাকে স্টুডিওতে। বঙ্গবন্ধুর জন্মদিন এবং আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে বঙ্গবন্ধুকে ঘিরে কথা বলবার জন্য, বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবার জন্য আপনি হচ্ছেন মানে ওনার পরিবারের বাইরে, কন্যাদের বাইরে আপনি হচ্ছেন যথার্থ ব্যক্তি। সো বঙ্গবন্ধুর জন্মদিনে আপনার অনুভূতি, ১০০তম জন্মদিনে আপনার অনুভূতি এবং আপনার কথা শুনতে চাই আমরা। জিল্লুর, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, দুনিয়ার নির্যাতিত নিপীড়িত মানুষের শ্রেষ্ঠ বন্ধু, জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবার ৭ই মার্চ মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধুর ১০০তম জন্মদিন। ১৯২০ সালের এই দিনে তিনি বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। আমার সবসময় মনে হয় যে যেদিন তিনি জন্মেছেন সেদিনেই এই বাংলাদেশের যে আমরা আজকে নাগরিক, এই বাংলাদেশ নামক দেশটির জন্ম হয়েছে। কারণ বঙ্গবন্ধুর জন্ম না হলে আজও আমরা পাকিস্তানের গোলামির জিঞ্জিরে আবদ্ধ থাকতাম। সেই জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনটি যখন প্রতি বছর ফিরে আসে, আমাদের স্মৃতির পাতায় অনেক কথা ভেসে ওঠে। তিনি একজন মহান নেতা ছিলেন, বিশ্বের শ্রেষ্ঠ নেতা ছিলেন, অন্যতম শ্রেষ্ঠ নেতা ছিলেন। আপনি লক্ষ্য করেন, বঙ্গবন্ধু জন্মগ্রহণ করলেন, কে ভেবেছিল এই নেতাই একদিন আমাদেরকে আমাদের এই স্বাধীনতা দিয়ে যাবেন। এবং টুঙ্গিপাড়ার তখনকার অজপাড়া গায়ে, এবং আমি অনেকবার লিখেছি আমার লেখার মধ্যে যে 1938 সনে তিনি 7 দিন কারাগারে আটক ছিলেন। মূলত তিনি কিন্তু মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়েই আমাদের স্বাধীনতার বীজ রোপণ করেছিলেন। লক্ষ্য করেন, 1947-এর 14 আগস্ট পাকিস্তান হলো। সেপ্টেম্বর মাসেই তিনি তমুদ্দিন মজলিসকে সাথে নিয়ে ভাষার প্রশ্নে কথা বলেছেন। তারপরে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে এবং 1948 সনের 11ই মার্চ
তিনি গ্রেপ্তার হয়ে 5 দিন কারাগারে তিনি বন্দী ছিলেন। তার অসমাপ্ত আত্মজীবনীতে সেই 5 দিনের কথা লেখা আছে। তখন আমাদের আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, যিনি প্রথম সাধারণ সম্পাদক শামসুল হক, শ্রদ্ধেয় শামসুল হক সাহেব, এবং তিনি সহ আরও অনেকেই বন্দী ছিলেন। তো একদিন ওই পাশেই ছিল জেলখানার পাশে, আগে পুরানো জেলের পাশেই ছিল গার্লস স্কুল। সেখানে ছাদে মেয়েরা উঠে সেখানে স্লোগান দিত এই ভাষা আন্দোলনের উপরে, রাজবন্দির মুক্তি চাই, মায়ের ভাষায় কথা বলতে চাই, পুলিশি জুলুম চলবে না। তখন বঙ্গবন্ধু শামসুল হক সাহেবকে বলেছিলেন যে, হক সাহেব দেখেন, আমার মেয়েরা 10টা থেকে 4টা পর্যন্ত অনর্গল স্লোগান দিয়ে যাচ্ছে, ক্লান্ত হচ্ছে না। আমার মনে হয় আমাদের ভাষায়, মায়ের ভাষায় কথা বলার অধিকার দেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর থাকবে না। তখন শামসুল হক সাহেব বলেছিলেন, তুমি ঠিকই বলেছ। এই যে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে দেখেন একজন নেতা সেই পাকিস্তান প্রতিষ্ঠার প্রাক্কাল থেকেই কিন্তু তিনি সেই 48 সালে জেলে গেছেন, একাধিকবার আমার কাছে আছে। সর্বমোট 4,682 দিন তিনি কারাগারে ছিলেন। বছর করলে তিনি 13 বছর কারাগারে বন্দী ছিলেন, এবং কোনোদিন তিনি আপোষ করেননি। তিনি একমাত্র নেতা ছিলেন যিনি ছিলেন আপোষী। আজকে আমরা একটু শুনতে চাইবো, জাস্ট ইন্টারাপ্ট করি, যে ওনার জন্মদিনটা আসলে আপনি তো বিভিন্ন পর্যায়ে ছিলেন স্বাধীনতার আগে পরে, পালন কিভাবে হতো সেটি একটু শুনতে চাইবো একটা পর্যায়ে। আসলে বঙ্গবন্ধু এই জন্মদিনকে আমরা শিশু দিবস হিসেবে পালন করি। এটা তো এখন আমরা রাষ্ট্রীয়ভাবে করি, কারণ শিশুদেরকে তিনি খুব ভালোবাসতেন। আপনি যে প্রশ্ন করেছেন, আমি একটি উদ্ধৃতি দেই। 1971-এর 17ই মার্চ ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করে বঙ্গবন্ধু তার ধানমন্ডির বাসভবনে যখন ফিরে এলেন, বিদেশি সাংবাদিকরা বঙ্গবন্ধুকে ঘিরে ধরলেন যে, আজকে আপনার জন্মদিন, মহান নেতা, আপনার আজকের দিনে আপনার অনুভূতি কি, আপনার প্রত্যাশা কি? তিনি উত্তর দিয়েছিলেন, বাঙালি জাতির সামগ্রিক মুক্তি। তারপরে যখন বঙ্গবন্ধুকে অভিনন্দন দিতে শুরু করলো দেশি বিদেশি সাংবাদিকরা, তখন তিনি বেদনা হত হয়ে মানে তাদেরকে বলেছিলেন, আমি তো আমার জন্মদিন পালন করি না, আমি তো আমার জন্মদিনে মোমের বাতি জ্বালি না, জন্মদিনে কেক কাটি না। যে দেশের মানুষ বুভুক্ষ অর্ধারে অনাহারে জীবনযাপন করে, যাদের বুকে কথায় কথায় গুলি চালানো হয়, তাদের নেতা হিসেবে আমার জন্মদিনই কি, আমার মৃত্যুদিনই কি? আমি তো আমার জীবন বাংলার জনগণের জন্য উৎসর্গ করেছি। সত্যি তিনি তার জীবন উৎসর্গ করেছেন। লক্ষ্য করেন, একজন নেতা সেই 50-এর দশকে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন, তারপরে মন্ত্রী হলেন, 92 কদারা জারি করলো যুক্তফ্রন্টের নির্বাচনের পরে। বঙ্গবন্ধুকেই দীর্ঘদিন কারাগারে বন্দী করে রাখা হলো। তারপরে আইয়ুবের মার্শাল ল, তিনি আবার বন্দী হলেন। সেই 58 সালে গ্রেপ্তার হলেন, তারপরে তিনি মুক্তি লাভ করলেন প্রায় 2 বছর পরে। তারপরে তিনি পূর্ব বাংলা রুখিয়ে দাঁড়াও, একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, তখন তিনি একটা লিফলেট দিয়ে বলেছিলেন, পূর্ব বাংলা রুখে দাঁড়াও। প্রত্যেকটা আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। তারপরে পাক ভারত উপমহাদেশের যুদ্ধের পরে তিনি জাতির সামনে এই 6 দফা পেশ করেছিলেন। এই যে 6 দফা দিলেন, কি সুচিন্তিতভাবে চিন্তা করে তিনি 6টি দফা প্রণয়ন করলেন। 6 দফা দিয়ে কিন্তু তিনি অনেকের কাছে গিয়েছিলেন, এমনকি শ্রদ্ধেয় আতাউর রহমান খান সাহেবের বাসভবনে গিয়েও তাকেও বলেছিলেন যে, আপনি তো সিনিয়র নেতা, আপনি 6 দফা পেশ করেন। তিনি উত্তর দিয়েছিলেন পরে যে, মুজিব সাহেব, আপনি কি আমাকে ফাঁসি কাজটা ঝুলাতে চান? তখন তিনি এই ফাঁসির পথ বেছে নিয়ে সেই লাহোরে একটি সর্বদলীয় বৈঠকে 6 দফা দিলেন, এবং 6 দফা দেওয়ার পরে যখন বিষয় নির্ধারণী কমিটি, অর্থাৎ সর্বদলীয় যে রাজনৈতিক দল যখন সমর্থন করে নাই, তখন তিনি বাংলাদেশে ফিরে এসে 11ই ফেব্রুয়ারি বিমানবন্দরে 6 দফা দিলেন।
20 ফেব্রুয়ারি আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি 6 দফা অনুমোদন করলো এবং 18, 19, 20 মার্চ আওয়ামী লীগের সম্মেলন হোটেল ইডেনে, সেই সম্মেলনে তিনি সভাপতি হলেন। যখন 6 দফা দেন তখন কিন্তু তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, সভাপতি হলেন এবং শ্রদ্ধেয় তাজউদ্দিন ভাই জাতীয় চার নেতার অন্যতম, তিনি সাধারণ সম্পাদক, শ্রদ্ধেয় মিজানুর রহমান চৌধুরী সাংগঠনিক সম্পাদক। তারপরে 20 মার্চ তিনি পল্টনে একটা ঐতিহাসিক জনসভায় ভাষণ দিয়েছিলেন এবং বলেছিলেন 6 দফা নিয়ে আমি অনেকের কাছে গিয়েছি, কেউ আমাকে সমর্থন করে নাই। তখন কবিগুরু রবীন্দ্রনাথের সেই কবিতার একটি অংশ উল্লেখ করে বলেছিলেন, তো ডাক শুনে যে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো রে, এবং অঙ্গীকার ব্যক্ত করেছিলেন যে আমি জানি আমি আমার লক্ষ্যে পৌঁছবে, এবং বলেছিলেন আমার দলের নেতা কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে, আমার দল কর্মীর দল, আমার এই কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে, পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে দাবিয়ে রাখতে পারবে। তারপরে 6 দফা দিলেন। 35 দিন 6 দফা দেওয়ার পরে তিনি জেলের বাইরে ছিলেন। এই 35 দিনের মধ্যে তিনি একাধিকবার বিভিন্ন জেলে, যশোরে গেলেন গ্রেপ্তার হলেন, খুলনা গেলেন গ্রেপ্তার হলেন, সিলেটে গেলেন গ্রেপ্তার হলেন, ময়মনসিংহ গেলেন গ্রেপ্তার হলেন। সবশেষে নারায়ণগঞ্জে জনসভা করে ধানমন্ডি 32 নম্বর যখন আসলেন তখন 8ই মে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলো ডিফেন্স অফ পাকিস্তান রুল, ডিপিআরের আওতায়। তারপরে আমরা 7ই জুন সর্বাত্মক হরতাল পালন করলাম এবং মনু মিয়া, মুজিবুল্লাহ 111 জন জীবন দিল, 6 দফা রক্তে রঞ্জিত হলো। তারপরে 1968 সনের 17ই জানুয়ারির শেষ রাতে 18ই জানুয়ারির প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্তি দিয়ে তাকে আবার রাষ্ট্র বনাম শেখ মুজিব অন্যান্য একটি মামলা, অর্থাৎ আগরতলা মামলার, এই মামলাটাকে ষড়যন্ত্র বললে যারা এই মামলার আসামি তারা মনক্ষুণ্ণ হয়, কারণ এটা সত্যিকার অর্থে একটা সত্য মামলাই ছিল, কিন্তু আমরা রাজনৈতিক কারণে সেটা বলি নাই, এবং বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করলো। তখন তিনি জেল গেটের সামনে থেকে, যেটা পরবর্তীকালে একটি বক্তৃতা আমার যে বঙ্গবন্ধু উপাধি দিলাম যে 23শে ফেব্রুয়ারি, সেই বক্তৃতায় তিনি বলেছিলেন, জেলখানার সামনে থেকে এক টুকরা মাটি কপালে মুছে বলেছিলেন, মাটি আমি তোমাকে ভালোবাসি, আমাকে যদি ওরা ফাঁসি দেয় মৃত্যুর পরে আমি যেন তোমার কোলে চিরনিদ্রায় সাহিত্য থাকতে চাই পারি। তারপরে তাকে ক্যান্টনমেন্টে বন্দি করে রাখা হলো। 19শে জুন বিচার শুরু হলো এবং এই বিচার করে দেখেন একজন নেতা কত বড়। আজকে বঙ্গবন্ধুর 100তম জন্মদিনে শ্রদ্ধাভরে সেই কথাগুলি মনে পড়ে। তিনি বঙ্গবন্ধুকে যখন প্রিজন ভ্যানে করে যখন কোর্টে আনা হয়, মার্শাল ল কোর্টে যেখানে বিচার হবে, আগরতলা মামলার বিচার, প্রধান বিচারক হলো জাস্টিস এস এ রহমান, আর অন্যান্য যারা বিচারক তাদের ওখানে আনলো। এই কয়েকদিন আগে আগরতলা মামলার 5 জন আসামি যারা অভিযুক্ত ছিল তারা বেঁচে আছেন। একটা অনুষ্ঠান হয়েছিল গত 23শে ফেব্রুয়ারি, এই 23শে ফেব্রুয়ারি, সেখানে কর্নেল শামসুল আলম তিনিও আসামি ছিলেন এবং বঙ্গবন্ধু রুমে পরে আন্দোলন যখন শুরু তার লাস্টে তিনি তো বঙ্গবন্ধু তো অনেকদিন জেলে ছিলেন, তখন তাকে বঙ্গবন্ধু রুমে কিছুদিন ছিলেন। তো বঙ্গবন্ধু একটি গান খুব পছন্দ করত, ধনে ধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। তো প্রায় শামসুল আলম সাহেবকে বলতেন যে তুমি এই গানটা গাও। যখন প্রিজন ভ্যানে করে আনে তখনও বলছে তুমি গানটা শুরু করো। তখন তারা সকলে কণ্ঠ মিলিয়ে যখন গানটা পরিবেশন করলো, গাড়িতে করে নিয়ে যাচ্ছে কিন্তু ক্যান্টনমেন্ট থেকে কোর্টে, নিজেও গাইলেন। হ্যাঁ, তখন কর্নেল শওকত আলী উনি নিজে বলেছেন যে মুজিব ভাই আমাদেরকে ফাঁসি দিতে নিচ্ছে আর আপনি এই গান শুনছেন, আনন্দ করতেছেন। তখন তিনি উত্তর দিয়েছিলেন, শোন, ওরা আমাদের কিছুই করতে পারবে না, আমাদের বিচার শুরু হবে, একটা আন্দোলন শুরু হবে, সেই আন্দোলনের মধ্যে দিয়ে মুক্তি লাভ করব, মুক্তি লাভ করার পরে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে আমি বিজয়ী হব, বিজয়ী হবার পরে ক্ষমতা হস্তান্তর করবে না, সেদিনই পাকিস্তানের কবর রচিত হবে। এখন দেখেন তার প্রত্যেকটা কথাই কিন্তু সত্যে পরিণত হয়েছে। এবং সেদিন বলেছিল যে স্টুয়ার্ট মুজিব যখন স্টেটমেন্ট দেয় আগরতলা মামলার আসামি হিসেবে, তখন বঙ্গবন্ধু চেয়ারের থেকে উঠে চিৎকার করে বলেছিলেন, মঞ্জুর কাদের ছিল ডিফেন্স লয়ার, পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আইয়ুব খানের ক্যাবিনেটের, সে ডিফেন্স লয়ার, তখন বলছিল
You, Mr. Manjur Kadir, listen to Stuart Mujibur Rahman, what he is saying. Remember, I will take revenge. একজন বন্দী তিনি এইভাবে সেই কোর্টকে তিনি সেদিন বলেছিলেন। পরবর্তীকালে আপনি জানেন যে আমরা অসম্ভব সাহস ছিল, সাহসী, মানে অসম্ভব। ওনার উনি বলতেন যে আমার জীবন এবং মৃত্যু একসাথে, আমি আমার জীবনের কোনোদিন আমি তোয়াক্কা করিনি, সেটা জীবন দিয়ে প্রমাণ এবং করলেন। জীবন দিয়ে সেটা তিনি প্রমাণ করেছেন। এবং দেখেন, পরবর্তীকালে আমরা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে 11 দফা রচনা করে 1969-এর 17ই জানুয়ারি যে আন্দোলন শুরু করেছিলাম, আচাদ, মতিউর, মকবুল, রুস্তম, আলমগীর, ডক্টর শামসুজ্জামান, সার্জেন্ট জোরলকের সহ 39 জন রক্তের বিনিময়ে আমরা বঙ্গবন্ধুকে 1969-এর 22শে ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্ত করি, এবং 23শে ফেব্রুয়ারি সরোয়ার্দী উদ্যানে কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে আমরা বঙ্গবন্ধুকে গণসম্বর্ধনা দিই। এবং সেই সম্বর্ধনার সভাপতি হিসেবে আমি বঙ্গবন্ধুর আগে বক্তৃতা করে তুমি বলে সম্বোধন করে যখন বক্তৃতা শুরু করেছিলাম, বলেছিলাম, প্রিয় নেতা, আজ তুমি মুক্ত মানুষ হিসাবে বাঙালি জাতির কাছে তুমি উপস্থিত হয়েছ। রক্তের বিনিময়ে তোমাকে আমরা ফাঁসির মঞ্চ থেকে মুক্ত করেছি প্রিয় নেতা। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তুমি তোমার জীবন উৎসর্গ করেছ। বাংলার মানুষের ছবি তুমি হৃদয়ে অঙ্কন করেছো প্রিয় নেতা। তোমার কাছে বাঙালি জাতির ঋণী, এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু প্রিয় নেতা, আজকে কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে তোমাকে একটি উপাধি দিয়ে সেই ঋণের বোঝাটা কিছু হালকা করতে চাই। 10 লক্ষাধিক লোক হাত উত্তোলন করলো। তখনই বলার সুযোগ পেয়েছিলাম, যে নেতা তার জীবনের যৌবন কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, সেই প্রিয় নেতাকে কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হলো। তিনি আজ বিশ্বের প্রত্যেকটা মানুষ এক নামে চেনে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জীবন বিষয় গুণে সাহসের কথা আপনি বলছেন, উনি মানুষের পালসটা ভালো বুঝতেন, মানুষ কি চায়, জনগণ। জি, তিনি এই যে রাজনীতি করেছেন, কোনোদিন তিনি ভুল পদক্ষেপ নেন নাই। যা বিশ্বাস করতেন, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতেন, এবং একবার সিদ্ধান্ত নিলে ফাঁসির মঞ্চে গিয়েও তার সাথে আপোষ করতেন না। একজন নেতা, এই জন্য আমি বলেছি যে এই জন্মদিনটার সাথেই বাংলাদেশের জন্ম। একজন নেতা কি করে দেশ স্বাধীন হলো, 1 মাসের মধ্যে ভাষা আন্দোলনের কথা তার মুখ দিয়ে উচ্চারিত হলো, এবং এই ভাষা আন্দোলনের জন্য তিনি গ্রেপ্তার হলেন একাধিকবার। তারপরে সেই মায়ের ভাষায় কথা বলার অধিকার তিনি প্রতিষ্ঠা করেছেন। আজকে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে যে কত ভালোবাসতেন, এটা বাংলার মানুষ জানে। আমি আগেই বলেছি, কিন্তু বাংলার মানুষকে ওনার চাইতে বোধহয় ভালো করে কেউ বুঝতেও পারেনি। না, উনি বাংলার মানুষকে, এবং দেখেন ওনার ভালো রিডিং কারো ছিল না, কোনোদিন কোনো কন্ট্রাডিকশন নাই। তিনি চিন্তা ভাবনা করে কথা বলতেন। তার সবচেয়ে বড় ছিল বাঙালি জাতি, বাংলার মানুষ। কি ভালোবাসতেন তিনি বাংলার মানুষকে। আমি সত্যিকার অর্থেই আমি খুব সৌভাগ্যবান, আমি বঙ্গবন্ধুর সান্নিধ্য লাভ করেছিলাম অতি অল্প বয়সে। প্রথম কবে দেখা হলো আমি প্রথম বঙ্গবন্ধুকে দেখি আসলে 1957 সনের আমি যখন ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র, তখন তিনি হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী সাহেবের সফর সঙ্গী হিসেবে ভোলায় একটা উপনির্বাচনে গিয়েছিলেন। 13টা উপনির্বাচন হয়েছিল, 12টাতে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল, একটা আওয়ামী লীগ হেরেছিল, সেটা ভোলা। কিন্তু ইলেকশনের আগে তিনি বক্তৃতা করেছিলেন ভোলা সরকারি স্কুলের মাঠে। সে কি তেজদীপ্ত বক্তৃতা, সে কি বক্তৃতা! সেই মাঠে ছিলেন আমরা ছোট, এই মাঠে তার বক্তৃতা শুনে ভাবতে শুরু করি যে তখন তো রাজনীতি বুঝি না, বাচ্চা মানুষ, তখন 14 বছর বয়স আমার, যে কোনোদিন রাজনীতি করার সুযোগ পাই, এই নেতারই রাজনীতি করব। আমার জীবনে সেই সুযোগ এসে গেল। আর সামনাসামনি কবে মিট করলেন, বা উনি আপনাকে কবে দেখলেন প্রথম? সামনাসামনি মিট করি আমাদের সাবেক শিল্পমন্ত্রী জনাব আমির হোসেন আমু, তিনি বরিশালের ছাত্র নেতা ছিলেন। সোহরাওয়ার্দী সাহেবের সাথে যখন বঙ্গবন্ধু 62 সনে এই বরিশালে গিয়েছিলেন, তখন আমরা একটা প্রতিনিধি দল এই আমির হোসেন আমু সাহেবের নেতৃত্বে সোহরাওয়ার্দী সাহেবের সাথে বঙ্গবন্ধু দেখা করতে গিয়েছিলাম। এখানে প্রথম সরাসরি দেখি। তারপরে বিএম কলেজ থেকে
বিএসসি পাশ করে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএসসিতে ভর্তি হলাম, তখন 12 নম্বর পুরানো পল্টন আওয়ামী লীগের অফিস ছিল, ওখানে উনি গ্রেপ্তার হওয়ার আগে 6 দফা দেওয়ার আগে, তখন ওখানে আমরা যেতাম মাঝে মাঝে, গেলেই কিরে কেমন আছিস, মাথায় হাত বুলাতো ইত্যাদি। তারপরে যখন আমি ইকবাল হলের ভিপি হলাম, আমি যখন প্রার্থী ইকবাল ছাত্র সংসদের, তখন তো এবার তো ডাকসু ইলেকশন হলো, ছাত্র সংসদ হল সংসদের নির্বাচন হলো, আমি প্রথমে ইকবাল হলের ক্রীড়া সম্পাদক হলাম, তারপরে সয়েল সায়েন্স ডিপার্টমেন্টের ভিপি হলাম, তারপরে ইকবাল হলের নির্বাচিত ভিপি হলাম। ওই সময় বঙ্গবন্ধুর কাছে আমি দেখা করতে গিয়েছিলাম দোয়া নেবার জন্য, ভিপি মানে ইলেকশনের আগে। আচ্ছা। তিনি আমাকে 200 টাকা দিলেন, তোর ইলেকশনের খরচ। তখন তো আজকের মতো ছাপা পোস্টার আমরা করতাম না, হাতে লেখা পোস্টার। তো নোয়াখালীর হানিফ সাহেব ভিপি, না আমি ভিপির জন্য দাঁড়ালাম, আমি ভিপি আর সিরাজ নেত্রকোনার জিএস। বঙ্গবন্ধুর দোয়ায় আমরা বিজয়ী হলাম, ফুল প্যানেলে আমরা ছাত্রলীগ জিতলাম। তখনই তো বঙ্গবন্ধু 6 দফা দিলেন, এবং এই 7ই জুন যে আন্দোলন, আমার রুমে বসে মনি ভাই, সিরাজ ভাই, রাজ্জাক ভাই, তারপরে আমরা একত্রে বসে আমরা এই 7ই জুনের হরতালের কর্মসূচি প্রণয়ন করি। এই হলো আমার সাথে বঙ্গবন্ধুর দেখা। তারপরে জেলে গেলেন, তারপর আগরতলার আসামি। তারপরে সত্যি কথা বলতে কি, আন্দোলন যখন তুঙ্গে 1969-এর 20 জানুয়ারি আসাদুজ্জামান শহীদ হলো, 24 জানুয়ারি গণ অভ্যুত্থান হলো, মতিউর মকবুল রুস্তম আলমগীর শহীদ হলো, সান্ধ্য আইন আমরা ভঙ্গ করলাম, তারপরে 9 ফেব্রুয়ারি পল্টনে জনসভা করলাম, আমার জীবনের প্রথম পল্টনে জনসভা 9 ফেব্রুয়ারি, এটা বলে শপথ দিবস। সেখানে আমরা 10 ছাত্র নেতা, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের শ্রদ্ধা আব্দুর রব, খালেদ মোহাম্মদ আলী, সাইবুদ্দিন মানিক, শামসুদ্দোহা, আমাদের মোস্তফা জামাল হায়দার, মাহবুবুল্লাহ, তারপরে আপনার শরীয়তপুরের ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক ফখরুল মুন্সি, ডাকসু ভিপি আমি, এবং সাধারণ সম্পাদক নাজিম কামরান। 9 নেতার বক্তৃতার পরে আমি সভাপতির ভাষণ দিলাম 45 মিনিট। এবং কেন এই আন্দোলন, এটাই আমাদের প্রথম জনসভা। আগে তো কারফিউ হলো, শহীদ হলো সব, এবং একটা ঐতিহাসিক জনসভা। এবং একটা বক্তৃতার পরে যদিও আমি শেষ করেছিলাম এই কথা বলে, শপথ নিলাম মুজিব তোমায় মুক্ত করব, শপথ নিলাম মাগো তোমায় মুক্ত করব। বক্তৃতার পরে উৎসুক জনসাধারণ, মাফ করবেন, আমাকে মাথায় তুলে নিল, জেলখানা আক্রমণ করলো, কারাগার থেকে রাজবন্দির মুক্তি করার জন্য। আমরা সদরঘাট থেকে আমাদের মিছিল ঘুরিয়ে আমরা জেলখানার থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসলাম। তারপরে আমাদের নেতৃবৃন্দ মুক্তি পেতে শুরু করলো। 14ই ফেব্রুয়ারি পল্টনের ডাকের মিটিং, ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি, বঙ্গবন্ধু আমাকে দেখতে চেয়েছিল। ওই যে 9 ফেব্রুয়ারির বক্তৃতা, সব পত্রিকায় বিরাট হেডলাইন আমার ছবি দিয়ে। তখন বঙ্গবন্ধু আমাকে দেখতে চেয়েছিল জেলখানা ক্যান্টনমেন্ট। তখন আমাদের আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং তার প্রয়াত স্বামী আমাদের শ্রদ্ধেয় ডক্টর ওয়াজেদ ভাই, আমরা তাকে ওয়াজেদ ভাই ডাকতাম, তিনি গাড়ি চালান, একটা মাজদা গাড়ি। আমাদের নেত্রী আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সামনে, আমি পেছনে নিয়ে গেলেন। বঙ্গবন্ধুর কাছে যখন, তখন একটু আন্দোলনের কারণে একটু হালকা, তখন তো কড়াকড়ি নাই। যাওয়ার পরে ওখানে বঙ্গবন্ধুর সাথে আহমদ ফজলুর রহমান, জনাব শামসুর রহমান খান, জনাব রুহুল কুদ্দুস সহ সবাই ছিল। সবাই একটা গাছের নিচে বঙ্গবন্ধু আমাকে দেখে বল, তোফাইল না, আমাকে জোরে ধরে কপালে গালে চুমো দিল, আদর করলো, বুকে টেনে নিল এবং বলল যে আজকে তুই, এটা একেবারে ব্যক্তিগত, এটা খবরের কাগজে আছে, ইতিহাসের অংশ, আজকে তুই বক্তৃতা করিস। আমি বললাম আজকে তো আমাদের সভা না, আজকে রাজনৈতিক দলের সভা। তখন বললেন যে সাংবাদিকরা যেখানে বসে তুই ওখানে থাকিস, দেখবি মানুষ তোর কথা শুনতে চাইবে। দেখেন কিরকম অভিজ্ঞতা। ঠিকই আমি গেলাম, আমি সবসময় প্যান্ট শার্ট পরতাম ওই সময়টায়, ওই দিন আমি পাজামা পাঞ্জাবি পরে গেলাম। যখনই নুরুল আমিন সাহেবের নাম প্রস্তাব হলো, তিনি ডাকের প্রেসিডেন্ট, পাকিস্তান যে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটির তিনি প্রেসিডেন্ট, যখন তার নাম প্রস্তাব হলো, মানুষ বলল আমরা মানি না। তখন এই, মাফ করবেন, আমাকে মানুষ মঞ্চে চাইলেন, আমাকে জোর করে মঞ্চে তুলে নিল। যে আমাদের সামাদ ভাই, সিলেটের রাষ্ট্রমন্ত্রী, তিনি বললেন তুফাইল আহমদকে ডাকো, তুফাইল আহমদকে। মানুষ চিৎকার দিতে, আমি উঠলাম, এসেছে 11 দফা এসে, একেবারে নেহাত ব্যক্তিগত, বিব্রত লাগে। যাই হোক, তখন আমি বঙ্গবন্ধুর ছবি আমার বুকে নিয়ে বক্তৃতা করে বলেছিলাম, সেদিন বেশি দূরে নয় যেদিন আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসবেন। এবং ম্যান্ডেট নিয়েছিলাম,
আপনারা কি শেখ মুজিবের প্যারোলে মুক্তি চান? তখন প্যারোলে মুক্তি দেওয়ার একটা কনস্পিরেসি চলছে, মানুষ বলল না চাই না। আপনারা কি শেখ মুজিব ছাড়া গোলটেবিল বৈঠক চান? মানুষ বলল চাই না। তখন আমাদের নেতৃবৃন্দ, আপনারা গোলটেবিল বৈঠকে যাবেন, কিন্তু প্রিয় নেতা শেখ মুজিব ছাড়া গোলটেবিল বৈঠকে বসবেন না। তখন তো বঙ্গবন্ধু হন নাই, গোলটেবিল বসবেন না, তারা গেলেন, বসেন নাই। ইতিমধ্যে অনেক ষড়যন্ত্র হয়েছে। যিনি আমাদের বঙ্গমাতা শ্রদ্ধা বঙ্গবন্ধুর প্রিয় সহধর্মিণী, তিনি আমাদেরকে ছেলের মতো আদর করতেন, তিনিও বঙ্গবন্ধুর কাছে গিয়ে তিনি বলেছেন, মানুষ তোমার মুক্তি চায়, তোমার মুক্তির জন্য মানুষ জীবন দিয়েছে। এবং বঙ্গবন্ধু সেই প্যারোলে রাজি হন নাই, এবং আমাদের নেতৃবৃন্দ গিয়েও গোলটেবিল বৈঠক বঙ্গবন্ধু ছাড়া বসেন নাই। তারপরে আপনার 21শে ফেব্রুয়ারি আমরা পল্টনে জনসভা করলাম, শহীদ দিবস। সেখান থেকে 24 ঘন্টা আলটিমেটাম দিলাম যে 24 ঘন্টার মধ্যে প্রিয় নেতা শেখ মুজিবকে মুক্তি দিতে হবে। এবং 22শে ফেব্রুয়ারি তিনি মুক্তি পেলেন। সেই ছবি আমার বাসার সামনে, উনি দাঁড়িয়ে আছেন, আমি বক্তৃতা করছি। এবং 23শে ফেব্রুয়ারি সরোয়ার্দী উদ্যানে আমরা গণসম্বর্ধনা দিলাম। এখন একজন নেতা, তিনি পরে সেই 70-এর নির্বাচন, আমি বঙ্গবন্ধুর সাথে সারা বাংলাদেশ সফর করেছি। কারণ 12ই নভেম্বর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়েছিল ভোলার সৌপকূলীয় অঞ্চল, সেই জন্য নির্বাচন কিছুদিন পিছিয়ে গিয়েছিল। এবং 7ই ডিসেম্বর নির্বাচন হলো, কিন্তু ভোলা সহ 17টা আসনে নির্বাচন হয় নাই। তখন আমি বঙ্গবন্ধু আমাকে ডেকে, সবাই তো নির্বাচনে ব্যস্ত, তখন আমি বঙ্গবন্ধুর সাথে সফর সঙ্গী। আমি সেই নর্থ বেঙ্গল, সারা বাংলাদেশে আমি সফর করেছি। আমার মনে পড়ে স্মৃতির পাতায় সেই কুড়িগ্রাম, রৌমারি, চিলমারি, নাগেশ্বরী, গুরুঙ্গামারি, সব, তখন তো যোগাযোগ ব্যবস্থা নাই, রাস্তা নাই, ঘাট নাই। বঙ্গবন্ধুকে কখনো গরুর গাড়িতে উঠতে হয়েছে, আমরা পায়ে হেঁটে গিয়েছি। এক সভায় বক্তৃতা করতেন শুধু এইটুকু, ভাইয়ের আমার, আমি যদি আপনাদের জন্য রক্ত দিতে, আমি যদি আপনাদের জন্য আমার জীবনের যৌবন কারাগারে কাটাতে পারি, আমি যদি বারবার ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে পারি, আমি কি আপনাদের কাছে একটা ভোট চাইতে পারি না? তখন মানুষ দুই হাত তুলে জবাব দিত যে পারেন। তখন বঙ্গবন্ধু বলতো আমার সাথে স্লোগান দেন। তিনি জয় বাংলা স্লোগান দিতেন, মানুষ জয় বাংলা স্লোগান দিয়ে বঙ্গবন্ধুর সাথে কণ্ঠ মিলিয়ে তারপর বঙ্গবন্ধু সভা শেষ করে আরেক সভা যেতে। একদিন আমরা কুড়িগ্রাম থেকে আমরা যাচ্ছি, রাস্তায় তখন রাত্র বাজে 11টা, একটা হারিকেন জ্বালা একটা আলো জ্বলছে। তো বঙ্গবন্ধু তার জিপ থামালেন, জিপ থামাবার পরে লোকটা কাছে আসলো, আমি 2 ঘন্টা ধরে আপনাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছি। তখন বঙ্গবন্ধু তাকে কাছে ডেকে নিয়ে আদর করলেন, গায়ে হাত বুলালেন। তারপরে আরেক জনসভায় গিয়ে এই কথাটাই বললেন যে আমি যখন এক জায়গার থেকে আরেক জায়গায় যাই, গভীর রাতে রাস্তায় লণ্ঠন হাতে একজন বৃদ্ধ দাঁড়িয়ে থেকে যখন তার কাছ থেকে শুনি যে আমাকে এক নজর দেখার জন্য দাঁড়িয়ে আছে, বলুন এর চেয়ে আমার জীবন আর কি পাওয়ার আছে? সুতরাং আমি আমার জীবন আপনাদের জন্য উৎসর্গ করতে চাই। আমি আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি। বঙ্গবন্ধু আপনি জানেন কত বিচক্ষণ না, তার মতো বিচক্ষণ নেতা পৃথিবীতে বিরল। এই যে 70 নির্বাচন হলো, এলওপের আন্ডার, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এলওপের যে অনুচ্ছেদ 25 এবং 27 ছিল যে আপনি মেজরিটি যদি পান আর সংবিধান প্রণয়ন করেন, এটা অথেন্টিক, এটা অনুমোদন দেবে পাকিস্তানের প্রেসিডেন্ট। তখন বঙ্গবন্ধুকে বলা হয়েছিল যে এলওপের আন্ডার নির্বাচন করলে আপনার লাভ হবে না, আপনি মেজরিটি পেলেও 6 দফা ভিত্তিক সংবিধান প্রণয়ন করতে পারবেন না। তখন বঙ্গবন্ধু দেশি বিদেশি সাংবাদিকদের প্রশ্ন করেছে, উত্তর দিয়েছিলেন যে আই উইল টিয়ার দিস এলওপো ইনটু পিসেস ইমিডিয়েটলি আফটার দি ইলেকশন। নির্বাচনের পরে এই এলওপোকে আমি টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলব। দেখেন সেই নির্বাচনে, এবং এই কথাটা উইটনেস টু সারেন্ডার বইতে সিদ্দিক সালিক লিখেছে যে আফটার দিস মানে প্রভিশন অফ দি এলওপো শেখ মুজিব ওয়াজ ইরিটেটেড। এবং যখন ইহিয়া খানকে দেখা হয় তখন ইহিয়া খানকে রাজি করেছিল বঙ্গবন্ধু, কিন্তু জেনারেলরা বলল যে ইফ ইউ ডু নট কিপ ইট ইন এলওপো দেন ইউল বি ডিজার্নড, তুমি ডিজার্ন হয়ে যাবে। তখন ইহিয়া খান আর চেঞ্জ করে নেয়, এবং ওর মধ্যেই বঙ্গবন্ধু নির্বাচন। আমার মনে আছে নির্বাচনের দিন আমি বঙ্গবন্ধুর সাথে, কারণ আমার তো নির্বাচন নাই, আমারটা পরে হয়েছে 17। আপনাকে তো তখন নমিনেশন, এইটাও শুনতে চাই যে আপনাকে উনি মনোনয়ন দিলেন। তখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনি বিদেশি দেশে অনেক সাংবাদিক, আপনি কত সিট পাবেন? তো ইংরেজিতে বলেছিলেন যে আই উইল বি অ্যাস্টনিশড ইফ আই লুজ 2 সিটস, আমি 2টা সিট হারালে আমি অবাক হব। ঠিকই 2টা সিট হেরেছেন, একটা নুরুল আমিন সাহেব আর একটা
রাজা ত্রিদিব রায়। নুরুল আমিন সাহেবের নির্বাচন এলাকায় যখন আমরা গেলাম, লক্ষ লোক, বক্তৃতা বঙ্গবন্ধু গাড়িতে উঠলেন, উঠে বললেন এই আসনে জিতবো না। আমি বললাম যে বঙ্গবন্ধু এত লক্ষ লক্ষ লোক আপনি আমাকে দেখতে এসেছে, এরা আমাকে ভোট দিবে না। ঠিকই, দেখেন কিরকম মানুষ চিনতে কিভাবে বুঝলেন? মানে এবং পরে আমি সৌভাগ্যবান যে আজকে বঙ্গবন্ধুর জীবন নিয়ে আলোচনা করছি। আমার বয়স তখন 26। আমি যেদিন সরোয়ার্দী উদ্যানে, তখন রেসকোর্স মাঠে সবাই সভাপতিত্ব করি যে গণসম্বর্ধনায়, যেখানে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হলো, তখন আমার বয়স 25 বছর 4 মাস 1 দিন। আর 1 জানুয়ারি 70-এর মার্শাল্লাহ বিধিনিষেধ প্রত্যাহার করে জনসভা করার সুযোগ দিল। প্রথম জনসভা করি আমরা ছাত্রলীগ পল্টনে। 11 জানুয়ারি বঙ্গবন্ধু করেন পল্টনে জনসভা, এবং ওইটাই বঙ্গবন্ধুর শেষ জনসভা পল্টনে, যেখানে বঙ্গবন্ধু প্রথম জয় বাংলার স্লোগান দিয়েছিলেন। জয় বাংলার স্লোগানটা 4 জানুয়ারি আমি তখন ছাত্রলীগের সভাপতি, আসাম আব্দুর রব সাধারণ সম্পাদক। আমরা রমনার বটমূলে যখন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী, সেখানে আমরা পেছনে ব্যানারে আমরা জয় বাংলা লিখে রেখেছিলাম। এবং বঙ্গবন্ধু 11 জানুয়ারি প্রথম এই জয় বাংলা, বঙ্গবন্ধুর কণ্ঠে মানুষ জয় বাংলা স্লোগান দেয়। এই জয় বাংলা পরবর্তীকালে তো আমাদের আন্দোলনের মনে একটা হাতিয়ারে পরিণত হয়। আমাকে বললেন যে তুই ভোলা যা, আমি তোকে পাকিস্তান জাতীয় পরিষদের MNA নমিনেশন দেব। আমি তো অবাক, আমার বয়স 26, কেবলমাত্র ইউনিভার্সিটি থেকে পার হয়ে আমি ছাত্রলীগের সভাপতিত্বের পদ ত্যাগ করলাম। আপনার 70 সনের 21শে মার্চ সভাপতিত্ব গেল, এবং 70-এর 7ই জুন বঙ্গবন্ধু আমাকে আওয়ামী লীগে যোগদান করালো, আমাকে এবং শের বাংলা একে ফজলুল হক সাহেবের ছেলে ফজল হক, আমরা দুজন একসাথে যোগদান করলাম। তখন আমি ভোলায় গেলাম, তারপরে আমাকে নমিনেশন দিলেন, এবং আমি যেদিন MP হই, আপনার বাবা খুব অবাক হয়েছিলেন। আপনার তো মনে আছে, আমি অনেকবার বলেছি হয়তো। আমি ভোলায় গিয়ে 7টা জনসভা করেছি। তখন তো রাস্তাঘাট নাই, আমাকে বঙ্গবন্ধু একটা হোন্ডা কিনে দিয়েছিল 1750 টাকা দিয়ে। ওই হোন্ডা আমি ঢাকা ইউনিভার্সিটিতে হোন্ডা চালাতাম আমি যখন ছাত্র। তখন হোন্ডা করে সফর করে আমি যখন লাস্টে এই গ্রামের বাড়ি গেলাম, বাবার সাথে দেখা করে, এটি আমার বাবার সাথে আমার শেষ দেখা। সেটা ছিল 17ই এপ্রিল। এবং আমি যখন বললাম বাবা আমাকে তো বঙ্গবন্ধু পাকিস্তানের MNA নমিনেশন দিতে চায়, তিনি আমার দিকে তাকে বললেন, তোর এত অল্প বয়স তুই MNA হবি পাকিস্তানের? যেই পরিবারে একটা ছেলে একটা ইউনিয়ন কাউন্সিলের মেম্বার কোনোদিন হয় নাই, সেখান থেকে তুই MNA হবি। কিন্তু আমি 25শে এপ্রিল যখন চিটাগাঙে একটি বিরাট জনসভায় বক্তৃতা করছি, তখনই বঙ্গবন্ধু সংবাদ পাঠালেন আমি যেন ভোলা চলে যাই। অর্থাৎ ইতিমধ্যে আমার বাবা 25শে এপ্রিল মৃত্যুবরণ করেছেন। তো সুতরাং বঙ্গবন্ধুর জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি ছোটকে বড় করতেন। দেখেন একজন মহান নেতা, তিনি, আমি দেখিনি, আমি বঙ্গবন্ধুর পলিটিক্যাল সেক্রেটারি ছিলাম 3 বছর 7 মাস। তিনি যতদিন প্রধানমন্ত্রী ছিলেন ততদিন পলিটিক্যাল সেক্রেটারি, আর যতদিন তিনি রাষ্ট্রপতি ছিলেন ততদিন আমি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু প্রেসিডেন্ট উইথ দ্য র্যাঙ্ক অ্যান্ড স্টেটাস অফ স্টেট মিনিস্টার। আমি যখন স্টেট মিনিস্টার হই তখন এই যে ধরেন আমি তো খুব সৌভাগ্যবান, আমি 28 বছর বয়সে প্রতিমন্ত্রী হয়েছি, পলিটিক্যাল সেক্রেটারি। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার সাথে শিল্প বাণিজ্য মন্ত্রী হয়েছি, আবার বাণিজ্য মন্ত্রী হয়েছি। সুতরাং আমি বঙ্গবন্ধুর কাছে থেকে যেটা দেখেছি যে তিনি ছোটকে বড় করতেন। এই যে তিনি, আমরা 70 সনের 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে মালা দিয়ে আমরা রকেটে করে, না আমরা একটা স্পেশাল লঞ্চে করে আমরা বরিশালে গেলাম। 23শে ফেব্রুয়ারি বরিশাল জনসভা, 22শে ফেব্রুয়ারি 21 তারিখ 22শে ফেব্রুয়ারি বরিশাল, 23শে পটুয়াখালী, 24শে ভোলা। দেখেন তিনি ভোলা গেলেন, মঞ্চে দাঁড়িয়ে আমার উপরে অন্তত 7-8 মিনিট বক্তৃতা করলেন। আমার কথা বলে এমনভাবে আমাকে তুলে ধরলেন, আমি চোখে পানি পড়া ছাড়া আমার কিছু করার ছিল না। যে ছোটকে কিভাবে, আমি যা না তার থেকে তিনি বেশি বলেছেন, যে 69-এর আন্দোলনের কথা বলেছেন। অর্থাৎ এইভাবে আবার আমার এখানেই শেষ না, সব জায়গায় আবার যখন তিনি রূপসাহের ওখানে গেলেন নীলফামারী, রূপসাহকে তুলে ধরলেন। আবার লক্ষ্মীপুরে খালেদ মোহাম্মদ আলী, যে 69-এর আন্দোলন করেছে আমরা, তুলে ধরলেন। আবার সিলেট গেলেন আব্দুল সামাদ আজাদ, দেওয়ান ফরিদ গাজী, তাদেরকে তুলে ধরলেন। রাজশাহীতে গেলেন সদ্য কামরুজ্জামান ভাইয়ের উপরে বক্তৃতা করলেন। এইভাবে দিনাজপুরে গেলেন, সদ্য ইউসুফ আলী সাহেবের উপরে বক্তৃতা করলেন, বা নেতা, অর্থাৎ তার কর্মীদেরকে তিনি নেতা করে
ইউনিয়নের নেতাকে থানার নেতা, থানার নেতাকে জেলার নেতা, জেলার নেতাকে জাতীয় নেতা করে তিনি বঙ্গবন্ধু জাতির পিতা হয়েছেন। এবং আরেকটা জিনিস ওনার মানে বৈশিষ্ট্য যেটি দেখা যায় যে ওনার অসমাপ্ত আত্মজীবনী পড়ে যে অনেক বড় বড় নেতাদের সঙ্গে আপনি উল্লেখ করলেন, এর বাইরেও আছে মৌলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং সবার সঙ্গেই উনি সবসময় সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্পর্ক মেনটেন করেছেন। যদিও ওনাদের অনেক কিছুতে উনি অনেক সময় বিরক্ত হয়েছেন বা উনি যেভাবে চিন্তা করছেন ওনারা সেভাবে করেননি, কিন্তু ওই জায়গাটা কখন উনি না, উনি যে সম্মানের জায়গাটা, যার যা, এই যে ধরেন আপনি একজন মত ভিন্ন, যদি এই যে আমরা যে যারা বঙ্গবন্ধুর কাছে যেত, কাউকে ছোট করতো না, সেই দিন তো এখন হারিয়ে গেছে। তিনি ছোটকে বড় করে বড় হয়েছে। প্রশংসা, মানুষকে প্রশংসা করলে উনি সবার প্রশংসা করতেন, সবার ভালো দিকটা তিনি তুলে ধরতেন, যার জন্য তিনি বিশ্ববিখ্যাত নেতা হয়েছেন। আমি বঙ্গবন্ধুর সাথে, আপনি তো বহু দেশে ঘুরেছেন, আমি বঙ্গবন্ধুর সাথে বহু দেশে গিয়েছি। সব জায়গায় আন্দোলনের আপনার কি বলে এই কেন্দ্রবিন্দু ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। আজকে বঙ্গবন্ধুর ১০০তম জন্মদিনে স্মৃতির পাতায় অনেক কথা ভেসে ওঠে। তিনি সাবলীল ভাষায় বিভিন্ন বক্তৃতায় তিনি কবিগুরু রবীন্দ্রনাথ, আমাদের কবি নজরুল ইসলাম এবং মানে জসিমউদ্দিন, সবাই না, তাদের কবিতা তিনি উচ্চারণ করতে বক্তৃতার মধ্যে এমন ভাবে যে আপনি চিন্তা করতে পারেন না। তারপরে তিনি যখন আমার স্মৃতির পাতা ভেসে উঠে কয়েকটা ঘটনা আমি আজকে বলি আপনাকে, যেহেতু সময় কম। আন্তর্জাতিক বিশ্বে তিনি একজন মহান নেতা ছিলেন। আজকে দেখেন তার রাজনীতিটা যদি আমরা পর্যালোচনা করি, যে ৭ই মার্চ একটা বক্তৃতা দিলেন, এই ৭ই মার্চ তো একদিনে তিনি সৃষ্টি করেন নাই। নির্বাচন হয়ে গেল, তিনি সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেন। ৩রা জানুয়ারি ৭২, ৭১, ৩রা জানুয়ারি ৭১ তিনি সোহরাওয়ার্দী উদ্যানে আমরা যারা নির্বাচিত প্রতিনিধি আমাদেরকে নিয়ে শপথ নিলেন এবং বললেন যে ৬ দফা আজ আমার না, ৬ দফা আজ আমার দলের না, ৬ দফা জাতীয় সম্পত্তিতে রূপান্তরিত হয়েছে। কেউ যদি ৬ দফার সাথে বেইমানি করে তাকে জ্যান্ত কবর দেওয়া হবে, আমি যদি করি আমাকেও। এইভাবে ৬ দফাকে তিনি আনকম্প্রোমাইজিং জায়গায় তিনি নিয়ে গেলেন। তারপরে আপনি জানেন যে ১৫ই ফেব্রুয়ারি ১৪-১৫ই ফেব্রুয়ারি সংসদীয় দলের কমিটিতে তিনি সংসদ নেতা হলেন। সৈয়দ নজরুল ইসলাম সাহেব উপনেতা হলেন, সৈয়দ কামরুজ্জামান সাহেব সেক্রেটারি অব দি পার্লামেন্টারি পার্টি হলেন, ইউসুফ আলী সাহেব চিফ হুইপ, ব্যারিস্টার আমিনুল ইসলাম, আব্দুল মান্নান এই দুইজন হুইপ হলেন এবং তিনি প্রাদেশিক পরিষদে মনসুর আলী সাহেবকে নেতা বানালেন। কারণ তিনি যদি পাকিস্তান বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী মানে চিফ মিনিস্টার হবেন ইস্ট পাকিস্তান। এইভাবে তিনি সাজালেন। বঙ্গবন্ধু জীবনের বড় বৈশিষ্ট্য যে কাকে কোথায় বসাতে হবে, কাকে কোন জায়গায় নিতে হবে এটা তিনি জানতেন। দেখেন এই যে 4জন জাতীয় নেতা তিনি মফস্বল থেকে তুলে এনেছেন। সৈয়দ নজরুল ইসলাম সাহেব ময়মনসিংহ, ক্যাপ্টেন মনসুর আলী সাহেব পাবনা, কামরুজ্জামান সাহেব রাজশাহী, তারপরে আমাদের তাজউদ্দিন ভাই সে ঢাকার বঙ্গবন্ধুর খুব আপন লোক ছিলেন, বসিয়েছেন। 57 সনে তাদের লীগের গঠনতন্ত্র ছিল কেউ যদি মন্ত্রী হয় তাহলে দলের পদে থাকতে পারবে না। তিনি মন্ত্রিত্ব ত্যাগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকেছেন। আবার 74 সনে সংবিধানে ওনার কনস্টিটিউশন ছিল কেউ যদি মন্ত্রী হয় বা প্রধানমন্ত্রী হয় সে দলের প্রধান থাকতে পারবে না। তিনি দলের পদ ছেড়ে, প্রধান ছেড়ে কামরুজ্জামান ভাইকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট বানিয়ে তিনি প্রধানমন্ত্রী থেকেছেন। সুতরাং তার কোথায় কাকে কখন কিভাবে বসাতে হবে এবং আর তিনি যোগ্যতার খুব মূল্য দিতেন। এবং আমি জীবনে দেখি নাই যে তিনি কারো তার দ্বারা কেউ মনে কোনো কষ্ট পেয়েছে। আমি বঙ্গবন্ধুর সাথে অনেক দেশ সফর করেছি। আমি একটু বলি যে ৭ই মার্চ যে বক্তৃতা দিলেন, দেখেন একটা ভাষণ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথাটা বলেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, তিনি পাশে থেকে অনেক কিছু দেখেছেন। ৭ই মার্চের ভাষণের আগে বঙ্গবন্ধু অনেক চিন্তা করেছেন, অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু সিদ্ধান্ত তার নিজের। শ্রদ্ধেয় বঙ্গমাতা বলেছিলেন সারা জীবন
যে লক্ষ্য নিয়ে তুমি কাজ করেছো, যে বাংলার মানুষের জন্য তোমার জীবন তুমি তুচ্ছ জ্ঞান করে ফাঁসির মঞ্চে গিয়েছো, তোমার সেই বিশ্বাসী আত্মা থেকে তোমার যা বিশ্বাস তুমি আজকে তাই বলবে, এবং তাই বলেছে। কি বিচক্ষণ নেতা! অনেক অনেক কত লোক কত কথা বলে। একজন নেতা বক্তৃতা করলেন, আমরা বঙ্গবন্ধুকে 2:45টার সময় ধানমন্ডি থেকে নিয়ে আমরা মঞ্চে উঠলাম 3টায়, 3:15 মঞ্চে উঠলাম, 3:30টায় তিনি বক্তৃতা শুরু করলেন এবং 19 মিনিটের একটি বক্তৃতা, 1308টা শব্দ, চশমাটা পোডিয়ামের উপর রাখলেন, তারপরে অনর্গল বক্তৃতা করলেন। দেখেন, কোনো দাড়ি কামা কোনো কিছুর মধ্যে নাই। তার 2টা দিক তিনি সতর্ক ছিলেন। 1, স্বাধীনতা ঘোষণা করতে হবে। 2, বিচ্ছিন্নতাবাদী আখ্যায়িত হওয়া যাবে না। কিন্তু 2টাই তিনি দক্ষতার সাথে সফলতার সাথে করেছেন। আমার স্মৃতিপাতা ভেসে উঠে আমাদেরই একজন নেতার সাথে আমি ধানমন্ডি 32 নম্বরে গিয়েছিলাম এই জনসভায় যাওয়ার আগে। তিনি বঙ্গবন্ধু আমাদের দুজনের কাঁধে 2টো হাত, শরীর খারাপ ছিল একটু না ওইটা একটু জর্জর ছিল বলে মনে হয়, যাই হোক অনেক তো চিন্তা ভাবনা করে একটা বক্তৃতা করেছেন তিনি। দেখেন, তখন বলেছিল যে আজকে কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা ঘোষণা ছাড়া মানুষ মানবে না, ওই নেতা বললেন। হ্যাঁ, তখন হাত 2টা নামালেন, আমি তাকে শ্রদ্ধা করি, যেন তার নাম বললাম না। তিনি তার নাম নিয়ে বললেন যে আই এম দ্য লিডার অফ দ্য পিপল, আই উইল লিড দেম, দে উইল নট লিড মি, প্লিজ গো অ্যান্ড ডু ইউর ডিউটি। এরকম তিনি দুধারে চলে গেলেন। তারপর তো আমরা বঙ্গবন্ধু আমরা নিয়ে গেলাম, গাজী গোলাম মোস্তফা, আমাদের মোস্তফা ভাই, তারপরে মনি ভাই, রাজ্জাক ভাই, সিরাজ ভাই, আমরা সব বঙ্গবন্ধুকে এই যে আমাদের স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের নুরুল আলম সিদ্দিকী, আসাম আব্দুর রব, শাহজাহান, সিরাজ, আব্দুল গজিজ মাখন, আমরা বঙ্গবন্ধুর মঞ্চে গেলাম, স্লোগান দিলাম, বঙ্গবন্ধুর নাম ঘোষণা করলাম যে এবার বঙ্গবন্ধু শেখ মুজিব তার ঘোষণা করবেন। তার আগে 1 মার্চ, এই ইতিহাস অনেকবার আমরা বলেছি, 1 মার্চ অধিবেশন স্থগিত করার পর মানুষ রাজপথে নেমে এলো। 2 তারিখ পাকিস্তানের পতাকা পুড়িয়ে আমরা স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করলাম। তারপরে আপনার 3 তারিখ ইশতেহার পাঠ করা হলো, 7 তারিখ বক্তৃতা করলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বক্তৃতার মাঝখানে তিনি এই এত অল্প সময়ের মধ্যে পাকিস্তানের 23 বছরের শোষণ বঞ্চনার ইতিহাস তুলে ধরলেন। মাঝখানে 4টা শর্ত দিলেন, মার্শাল ল প্রত্যাহার করো, সেনাবাহিনী ব্যারাকে নিয়ে যাও, যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে বিজেপি তদন্ত করো, এবং নির্বাচিত প্রতিনিধির ক্ষমতা হস্তান্তর করো। আমি পাকিস্তান ভাঙলাম না, আমি বিচ্ছিন্নতাবাদী হলাম না। আবার বলল ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, যার যা কিছু তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো, আমি যদি হুকুম দিবার না পারি। অর্থাৎ একটা গেরিলা যুদ্ধ আমরা কিভাবে করব, এই ব্যাখ্যা দিয়ে, এই নির্দেশ দিয়ে ওদের ভাতে মারবো, পানিতে মারবো। আবার অসহযোগ আন্দোলনের হাইকোর্ট চলবে না, সুপ্রিম কোর্ট চলবে না, খাজনা বন্ধ, মানে সব কিছু দিয়ে আবার গরিবের কথা মনে চলবে, যে মাসের 27-28 তারিখ তাদের বেতন দিয়ে দিতে হবে ইত্যাদি, রিক্সা চলবে যাতে দিনমজুর তারা যাতে কষ্ট না করে, সব দিয়ে তারপরে বললেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যেই বক্তৃতা আজকে ইউনেস্কো কর্তৃক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই যে একটা বক্তৃতা দিলেন, এরপরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা রিপোর্ট করেছে চতুর শেখ মুজিব চতুরতার সাথে বক্তৃতা করে গেল। একদিকে স্বাধীনতা ঘোষণা করলো, আরেকদিকে বিচ্ছিন্নতাবাদী আখ্যায়িত হলো না। নীরব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া আমাদের কিছুই করার ছিল। আন্তর্জাতিক আমাদের হাতে খুব সময় বেশি নেই। জানতেন যে একটু এদিক ওদিক হলে ওখানে বোমার বিমান রেডি, ট্যাঙ্ক রেডি, হেলিকপ্টার উঠছে, সব লক্ষ লক্ষ হত্যা করত। সুতরাং দেখেন, স্বাধীনতা ঘোষণা মূলত 7ই মার্চই তো আমাদের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। তারপরে ধীরে ধীরে তিনি আমাদেরকে, আমরা কলকাতা গেলে কোন ঠিকানায় থাকবো, সানিবিলা, 21 নম্বর রাজেন্দ্র রোড, নর্দার্ন পার্ক, ভবানীপুর, কলকাতা, এই ঠিকানা মুখস্থ করালেন। ওই ঠিকানা দিকে আমরা ছিলাম। তারপরে আমরা হিয়াকান আসলো আমাদেরকে, আমি মনি ভাই, রাজ্জাক ভাই, সিরাজ ভাই, আমাদের 4 জনকে ডেকে সবসময় বলতেন, প্রত্যেক দিন রাত্রিবেলা আমাদের দেখা হলে বলতেন হিয়াকান সময় নিচ্ছে, ওরও সময়ের দরকার, আমারও সময় দরকার, তোমরা প্রস্তুতি নাও। আমরা অসহযোগ আন্দোলনের মধ্যে আমরা ট্রেনিং নেওয়া, অস্ত্র সব
জেলখানা ভেঙে মানুষ বেরিয়ে গেল। এটা চূড়ান্ত আন্দোলন 19 আপনার মার্চ ওই যে গাজীপুরে, সেখানে আমাদের সেনাবাহিনী বেঙ্গল রেজিমেন্ট তারা পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ালো। সব কিছু মিলে তারপরে যখন 25 মার্চ সেই দিনের কথা আমার স্মৃতিপাতে ভেসে ওঠে। সারাদিন বঙ্গবন্ধুর সাথে ছিলাম। অনেকেই বঙ্গবন্ধুকে বলেছিলেন চলে যেতে। আমার মনে আছে, আমার নিজের সত্য কথা আমার লেখার মধ্যে আমি আজকে এখানে লিখেছি, আমার একটা লেখা মানে বিভিন্ন কাগজে ছাপা হয়েছে, সেখানে আমি লিখেছি যে তিনি বলেছিলেন, আমরা যখন বললাম যে ওরা তো আপনাকে গ্রেপ্তার করবে, ওদের লাভ হবে না, আমাকে তো আগেও গ্রেপ্তার করেছে, আমাকে হত্যা করে ওদের লাভ হবে না, আমার হত্যার পরে লক্ষ মুজিবের জন্ম হবে প্রতিশোধ নেবার জন্য। তারপরে বলেছিলেন আমার হত্যার পরে কেউ যদি আমার মৃতদেহ দেখবে আমার মুখে হাসি, কারণ আজ আমি তৃপ্ত, আজ বাঙালি, বাংলার ভাগ্য নিয়ন্ত্রণ হয়েছে, যেটা আমার স্বপ্ন ছিল। আমি তাই তো বলেছিলাম একদিন বাংলার ভাগ্য নিয়ন্ত্রণ বাঙালিদেরকে হতো, যেটা তো উনি 72 সালে দেশে ফিরেও আবার বলেছেন বক্তৃতা, রবীন্দ্রনাথকে দেখে যাওয়া যায়। একটু আমার জাস্ট হাতে 3-4 মিনিট সময় আছে, যে ওনার আন্তর্জাতিক অঙ্গনে অবস্থাটা কি আমরা প্রায় উনি 10 জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে ফিরে আসলেন, 12 জানুয়ারি প্রধানমন্ত্রী হলেন, 14 তারিখ আমি বঙ্গবন্ধুর পলিটিক্যাল সেক্রেটারি হলাম। তিনি প্রথমে গেলেন কলকাতা, 6 ফেব্রুয়ারি শ্রীমতী ইন্দিরা গান্ধী তাকে অভ্যর্থনা জানিয়ে হেলিকপ্টারে করে সেই গড়ের মাঠ 20 লক্ষ লোকের জনসভায় বক্তৃতা করে রাজভবনে গেলেন, এবং সেখানে ইন্দিরা গান্ধীর সাথে, শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে তার কৃতজ্ঞতা জানিয়ে 25 বছরের চুক্তিতে স্বাক্ষর করে বললেন, ম্যাডাম প্রাইম মিনিস্টার, আই উইল বি ভেরি হ্যাপি ইফ ইউ ভিজিট বাংলাদেশ অন 17th মার্চ, দ্য ডে আই ওয়াজ বর্ন। এই দিনে যে আমার 17 মার্চ আপনি বাংলাদেশে আমার জন্মদিনে যাবেন, কিন্তু মানে প্রধানমন্ত্রী আপনি যাওয়ার আগে আপনার সেনাবাহিনী আপনি প্রত্যাহার করবেন। তখন তিনি 17 মার্চ বাংলাদেশে আসলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, এবং 12 মার্চ বিদায়ী কুচকাওয়াজের মাধ্যমে ভারতের সেনাবাহিনী নিয়ে গেল। তারপরে তিনি সেকেন্ড গেলেন সোভিয়েত ইউনিয়ন। দেখেন সোভিয়েত ইউনিয়নে যখন গেলেন, বিমানবন্দরে আমি বঙ্গবন্ধুর সফর সঙ্গী, বিমানবন্দরে প্রাইম মিনিস্টার কোসিগিন বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানান। আমাদেরকে রাখা হলো ক্রেমলিনে। যখন বঙ্গবন্ধু ক্রেমলিনে পৌঁছলেন, সেখানে সেই বঙ্গবন্ধু যে রিসিপশন দিল বঙ্গবন্ধুকে কেন্দ্র করে, সেখানে সোভিয়েটের তৎকালীন নেতা ব্রেজনেভ, প্রেসিডেন্ট পদগর্নি, প্রাইম মিনিস্টার কোসিগিন, পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে গ্রোমিকো, একসাথে 4 জন বিখ্যাত নেতা তখন বঙ্গবন্ধুকে ওখানে অভ্যর্থনা দিল, এবং সে অভূতপূর্ব দৃশ্য। তারপরে গেলাম আমরা যুগোস্লাভিয়া, মার্শাল টিটো, যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট, জামাল বিয়েদিস প্রধানমন্ত্রী, দুজনই বঙ্গবন্ধুকে বিমানবন্দর অভ্যর্থনা জানালো। সেখান থেকে আমরা গেলাম কানাডা ওয়াটোয়া কমনওয়েলথ সম্মেলনে যোগদান করার জন্য। 32টা দেশের মধ্যে বঙ্গবন্ধুই ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেই কনফারেন্সে শ্রীমতী ইন্দিরা গান্ধী, এডওয়ার্ড হিট, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিস্টার হুইটলাম, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী মিস্টার লিকুয়ান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টেঙ্কু আব্দুর রাজ্জাক, তারপরে আপনার কানাডার প্রধানমন্ত্রী পিয়ারে ট্রুডো, তিনি তো বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানালেন বিমানবন্দরে, এবং তানজানিয়ার প্রেসিডেন্ট জুলিয়াস নায়ার, কেনেথ কাউন্ডা, জুমো কেনিয়াত্তা সব বিশ্বের বরেণ্য নেতৃবৃন্দ সেই কমনওয়েলথে ছিলেন, কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার স্মৃতিপাতা ভেসে ওঠে 1974-এর 25 সেপ্টেম্বরের কথা, যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন। বঙ্গবন্ধুকে বলা হয়েছিল আমরা বাংলায় ইংরেজিতে বক্তৃতা করেন, তিনি বলেছিলেন না, আমি আমার মায়ের ভাষা বক্তৃতা করে আমার মাতৃভাষাকে সমাদৃত করতে চাই বিশ্বের এই শ্রেষ্ঠ দরবারে। পিনপত্র নিস্তব্ধতার মধ্যে তিনি বক্তৃতা করেছিলেন। বক্তৃতার শেষে আজকে যে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুল আজিজ বুতাফ্লিকা তিনি প্রিজাইড করতেছিলেন, তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বঙ্গবন্ধুকে চেয়ার থেকে এসে নিয়ে বঙ্গবন্ধুকে পোডিয়ামের ওখানে দাঁড় করিয়েছিলেন। তার বঙ্গবন্ধুর বক্তৃতার শেষে তিনি দাঁড়িয়ে তখন করতালি দেয়। তানজানিয়ার প্রেসিডেন্ট সহ অনেকে উপস্থিত ছিলেন। আমাদের কাছে এসে বলেন, তোমরা গর্বিত জাতি, তোমাদের নেতাকে নিয়ে গর্ব করতে পারো। তিনি শুধু বাংলাদেশের নেতা নন, তিনি শুধু এশিয়ার নেতা নন, তিনি সমস্ত দুনিয়ার নির্যাতিত নিপীড়িত মানুষের শ্রেষ্ঠ নেতা, এই কথা বলেছিলেন। তারপরে আমরা যখন আবার মিশরে গেলাম, সেখানে আনোয়ার সাদাত প্রেসিডেন্ট, তার জাকারিয়া মহিউদ্দিন প্রধানমন্ত্রী, দুজনেই বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানালেন। গেলেন আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স, হুয়ারি বুমেদিন বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানালেন।
এবং মঞ্চে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বললেন, বিশ্ব দুভাগে বিভক্ত, একদিকে শোষক আরেকদিকে শোষিত, আমি শোষিত জনগণের পক্ষে। তারপরে 74 সনে যখন আমরা বাংলাদেশকে স্বীকৃতি দিল, বাংলাদেশ যখন স্বীকৃতি দিল ইসলামিক মানে পাকিস্তান, তখন আমরা 21 ফেব্রুয়ারি ফুল দিয়ে আমরা 22 তারিখ সেই লাহোরে ইসলামিক সম্মেলনে গেলাম এবং সেখানে সৌদি বাদশাহ সহ অনেক বিশ্ববরণ্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। শালিমার গার্ডেনে যখন বঙ্গবন্ধু অভ্যর্থনা দেওয়া হয়, তিনি ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। সুতরাং একজন মহান নেতা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যখন কালকে আমি একটা বক্তৃতা বলেছিলাম, যখন 74 জাতিসংঘে ভাষণ দিয়ে যখন 1 অক্টোবর হোয়াইট হাউসে জেরাল্ড ফোর্ড আমেরিকার প্রেসিডেন্ট তার সাথে দেখা করতে গেলেন, আমরা ব্লেয়ার হাউসে ছিলাম, গেস্ট হাউসে আমেরিকান প্রেসিডেন্ট, বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ হয়, তখন বঙ্গবন্ধুকে তিনি জেনারেল ফোর্ড কিছু কথা বলেছিলেন শর্ত দিয়ে যে আমরা সাহায্য করতে চাই, কিন্তু তখন বঙ্গবন্ধু বলেছে যে আমি শর্ত দিয়ে কারোর কাছ থেকে আমি কোনো সাহায্য আমি নেব না, দরকার হলে আমি টুঙ্গিপাড়ে চলে যাব। এই কথা সেখানে বলেন, ভাবটাই যে তিনি কোনো দিন কারোর কাছ থেকে শর্ত দিয়ে তিনি কোনো সুবিধা তিনি নিতে চান নাই। তিনি যেখানে গেছেন, আমরা জাপানে গেলাম 1973 সনের অক্টোবর মাসে, জাপানের প্রাইম মিনিস্টার মিস্টার তানাকা, ফরেন মিনিস্টার মিস্টার ওহিরা, তারা বিমানবন্দরে বঙ্গবন্ধু অভ্যর্থনা জানালো। এবং যখন সম্রাট হিরোহিতের সাথে যখন দেখা করতে গেলেন, সে অভূতপূর্ব দৃশ্য। সবচেয়ে বড় কথা হলো যে যখন বঙ্গবন্ধু পাকিস্তান থেকে 8ই জানুয়ারি মুক্তি লাভ করে লন্ডনে গেলেন, এডওয়ার্ড হিথ ছিলেন একটা অবসর কেন্দ্রে, সেখান থেকে ফিরে এসে 10 নম্বর ডাউন স্ট্রিটে বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানিয়ে বলেছিলেন, আমি সত্যি আজ ধন্য, আপনার সাথে আমার দেখা হবে আমি কখনো ভাবিনি। একই কথা কিন্তু যুগোস্লাভের একই কথা কিন্তু আপনার ছবির নেতৃবৃন্দ বলেছেন বঙ্গবন্ধুকে, কারণ বঙ্গবন্ধু বেঁচে থাকবেন এটা কেউ ভাবেনি। তারপরে যখন আপনার বিরনি আইল্যান্ড, যেখানে মার্শাল টিটো থাকতো, সেখানে যখন আমরা গেলাম, সে অভূতপূর্ব দৃশ্য। মার্শাল টিটো বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানিয়ে তার সেই প্যালেসে নিয়ে গেলেন এবং সেখানে বঙ্গবন্ধুকে রাত্রে ডিনার দিলেন। অর্থাৎ বিশ্বে এত বড় লাস্ট গেলাম আমরা, লাস্ট উনি গেলেন জামাইকা, কিংস্টন, দ্যাট ওয়াজ দি এন্ড অফ হিজ লাইফ, এবং শেষ এইটা হলো লাস্ট ভিজিট। অর্থাৎ পৃথিবীতে অনেক নেতা এসেছে, অনেক নেতা আসবে, কিন্তু এই ধরনের একজন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা যার সান্নিধ্য লাভ করা আমার মতো একজন গ্রামের প্রত্যন্ত অঞ্চল মানুষের জন্য এটা সৌভাগ্যের ব্যাপার। আমি সত্যি খুব ধন্য যে এমন একজন মহান নেতার সান্নিধ্য লাভ করেছিল তিনি। আমি আগেও বলেছি আপনার এখানে যে সাগরের গভীরতা আপনি নিরূপণ করতে পারবেন, কিন্তু বাঙালি জাতির প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার গভীরতা আপনি নিরূপণ করতে পারবেন না। আমি সেই ডেভিড ফ্রস্টের সেই বিখ্যাত সাক্ষাৎকার, যেখানে বঙ্গবন্ধুকে বলেছিলেন, হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন মিস্টার প্রাইম মিনিস্টার, তিনি বলেছিলেন, আই লাভ মাই পিপল, হোয়াট ইজ ইউর ডিসকোয়ালিফিকেশন, আই লাভ দেম টু মাচ। যখন আপনার অনেক কথা সৌদি বাদশার সাথে যখন দেখা হয়, তখন তো সৌদি আরব আমাদেরকে স্বীকৃতি দেয় নাই। বঙ্গবন্ধু তার লগে দেখা করে প্রথমে বলেছে, কি আত্মমর্যাদা বঙ্গবন্ধু, ইউর ম্যাজেস্টি, আই হ্যাভ কাম হেয়ার টু পে মাই রেসপেক্টস বাট নট টু বেগ রিকগনিশন। কারণ মনে করতে পারা যায় স্বীকৃতি দেওয়ার জন্য আমি আমার শ্রদ্ধা জানাতে এসেছি, স্বীকৃতি চাইতে আসিনি। কারণ আই এম গ্রেটফুল টু ইউ হ্যাভ অ্যালাউড মাই পিপল টু পারফর্ম দেয়ার হজ প্রাইড টু দ্য রিকোয়েস্ট। স্বীকৃতি না দিয়া আপনি হজ পালনের সুযোগ দিয়েছেন, সেই জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞ। বাট ইউর ম্যাজেস্টি, আই ক্যানট ফরগেট দোজ ডেজ অফ 1971 when you have held the brutal army of Pakistan but not the 75 million Muslims of Bangladesh. আরেকটা ঘটনা ছিল না, কাকে যেন শাল নিয়ে নিয়েছে, পছন্দ করেন না, সেটা হলো কানাডার অটোয়া যখন সম্মেলনে ইয়াকুবু গোয়ান, নাইজেরিয়ার প্রেসিডেন্ট, সে তো সেনা শাসক ছিল, বঙ্গবন্ধুর সাথে যখন লবিতে দেখা হয়, ওখানে আমরা প্রায় 200 সাংবাদিক বঙ্গবন্ধুকে ঘিরে ধরেছে। সব সেখানে আমি বললাম না যে বিশ্ববরণ্য নেতৃবৃন্দ সব ছিলেন, সেই শ্রীমতী ইন্দিরা গান্ধী, শ্রীমতী বন্দর নায়ক, কানাডার প্রায় সব ছিলেন, সব মানে বিশ্বের বিখ্যাত নেতৃবৃন্দ, সেই কেনেথ কাউন্ডা, জোমো কেনিয়াত্তা, জুলিয়াস নায়ারের, তারপরে মিস্টার হুইটলাম অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার, সব মিস্টার লিকুয়ান সের বক্তৃতার পরে বঙ্গবন্ধু বক্তৃতা করেন। তো আমার মনে আছে একটা বক্তৃতায় বঙ্গবন্ধু আবার জবাব দিয়েছিলেন, হোয়েন এলিফ্যান্ট প্লেজ ইট ইজ দি গ্রাস হু সাফার্স। বিশ্ব যে বৃহৎ শক্তির সম্বন্ধে, যেখানে ইয়াকুবু গোয়ান বঙ্গবন্ধুর কাছে এসে তাকে বঙ্গবন্ধুকে স্যালিউট দিল, বঙ্গবন্ধুকে স্যালিউট দিয়ে বলে, ইউ অলসো গিভ মি এ স্যালিউট। তো বঙ্গবন্ধু কিরাম শার্প, আই এম নট এ জেনারেল লাইক ইউ। তো
তখন বঙ্গবন্ধু যে মুজিব পেট্রোল একটা শাল ছিল, ওইটা ইয়াকুবু গায়েন নিজের গায়ে, তখন আলজেরিয়ার ড্রেস পরা, ওই যে মাথায় গিয়ে টুপি, তারপর লম্বা কুর্তা ইত্যাদি। যখন দিতে গেল তখন বঙ্গবন্ধু বললো, মানে পরে আবার ফেরত দিতে গেছে। ইউ মিস্টার প্রেসিডেন্ট, আমরা যদি কাউকে কিছু দিই আমরা ফেরত নিই, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। নাইজেরিয়া তখন বাংলাদেশকে রিকগনিশন করেনি, এরপরে কিন্তু নাইজেরিয়া বাংলাদেশকে স্বীকৃতি। এক লাইনে আপনি শেষ করুন। সুতরাং আমি আজকে সেই মহান নেতার ১৭তম জন্মদিনে তার প্রতি আমার শ্রদ্ধা। তিনি নেই, তার দুইটি স্বপ্ন ছিল, একটি বাংলাদেশের স্বাধীনতা, আরেকটি এই বাংলাদেশকে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলায় পরিণত করা। একটি তিনি করে গেছেন, আরেকটি বাস্তবায়নের পথে এগিয়ে চলেছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আশা করি সেদিন বেশি দূরে নয়, যেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলায় পরিণত। অনেক ধন্যবাদ মিস্টার তোফায়েল আহমেদ। দর্শক, কথা বলছিলেন বঙ্গবন্ধুর স্নেহধন্য তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর ১০০তম জন্মদিন নিয়ে, জন্মদিন উপলক্ষে। এবং তোফায়েল আহমেদ আজকেই সম্ভবত আমার যতদূর মনে পড়ে, এর আগে কখনোই কথা বলেননি, কিন্তু এটি খুবই প্রণিধানযোগ্য যে তিনি মনে করেন যে আজ থেকে ঠিক ১০০ বছরের আগেই বাংলাদেশের জন্ম হয়েছে, যেদিন বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল টুঙ্গিপাড়ায়। অর্থাৎ বঙ্গবন্ধুর নামের সঙ্গে যেমন বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য, মিস্টার আহমেদ বলছেন যে বঙ্গবন্ধুর জন্মের সঙ্গেও বাংলাদেশের সম্পর্কটা অবিচ্ছেদ্য। বঙ্গবন্ধুর জন্মদিনে তার স্মৃতির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা। শুভ জন্মদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দর্শক, আপনাদের জন্য শুভকামনা।